জনসমর্থনে দেশ এগিয়ে নেওয়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী। বরিশাল বাবুগঞ্জের বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন। ঢাকা সহ ৮ বিভাগে আরও কয়েকদিন বৃষ্টির আভাস। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পানি কমতে থাকলেও চরম দুর্গতিতে ৬ লক্ষাধিক মানুষ। দুর্গত কিছু এলাকায় সাপের উপদ্রব, চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ আছে, অভয় দিয়ে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন যতক্ষণ সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত বিএনপি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে মানবিকতার বিচারে দেশ পুনর্গঠন করতে চায় সরকার। বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রহমান। ভিডিও ধারণ করেছেন মোহাম্মদ সেলিম, সাথে ছিলেন বরিশাল প্রতিনিধি সালে টিটু। রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সোমবার সকালে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর। আষাঢ়ের বৃষ্টি ঝরা স্নিগ্ধতা নিয়ে বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশাল সফরে গৌর নদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খনন করা সারিকল বাটাজোর খালপাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্বের উন্নত দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশটা যেহেতু আমাদের সকলের, এই দেশটার তো আমাদেরকে যত্ন করতে হবে। বর্ষার সময় এখন আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে যাচ্ছে, হচ্ছে না? সেটি শহরেই হোক, গ্রামেই হোক, বিভিন্ন খাল বিল এগুলো বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারছে না ঠিকভাবে। এইটা দেখি না আমরা, এই সমস্যা হয় না? তো এখন এই যে সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের স্ব অবস্থান থেকে প্রত্যেকটি মানুষ যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের পরিবেশের প্রতি আমরা যত্ন নিব। বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মত বিনিময়ে অংশ নেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকল মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে শহীদদেরকে এই দেশ থেকে হটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি তাদের কাজ রেখে দেশের জন্য, মানুষের জন্য যেই কাজগুলো ভালো সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে সকলে মিলে উপকৃত হয়। আসুন আজকে বৃক্ষরোপণের দিনে আমরা সকলে মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই, পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে। পরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে দলীয় প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হয়ে সেই দলের চেয়ারম্যান তারেক রহমান যখন প্রধানমন্ত্রী, তিনি তখন জনগণের কাছে আসছেন, জনগণের কাছ থেকে তাদের দুঃখ দুর্দশার কথা শুনছেন, সেই সঙ্গে নির্বাচনে দেয়া সেসব প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করছেন। তিনি বারবার যে কথাটি বলছেন, সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ গড়তে সবাই মিলে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বানও জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রহমান, বাংলা ভিশন, বরিশাল।
বরিশালের বাবুগঞ্জের বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11:30টায় বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী এ সময় শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি ড্রোন মাল্টি ব্যারেল সিস্টেমের কার্যক্রম প্রত্যক্ষ করেন। সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা তাকে এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যপদ্ধতি ও যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে ধারণা দেন। তিনি জঙ্গলের ভেতরে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ দেন। এক পর্যায়ে তিনি সেনা সদস্যদের সঙ্গে মাটিতে বসে কিছু সময় কাটান এবং তাদের প্রশিক্ষণ, দায়িত্ব ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন। কৌটার মধ্যে মোম জ্বালিয়ে তৈরি আগুনে রান্না করা সাদা ভাত, ডাল, আলু ভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি পরিবেশন করা হয় তাকে। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবেলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। বর্তমানে পৃথিবীতে আজকে থেকে 20 বছর, 25 বছর বা 30 বছর আগে যুদ্ধের ধরন যেমন ছিল, এখন যুদ্ধের ধরন পাল্টে গিয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে একদিন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। তারা গর্ব ভরে বা তারা কেউ কেউ হয়তো হিংসার দৃষ্টিতেও বাংলাদেশের সেনাবাহিনীকে কথা বলবে। আমরা সেই দিনের অপেক্ষা করছি। বরিশাল সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে গোপালগঞ্জের মানুষ। সকালে সড়ক পথে বরিশাল যাওয়ার সময় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বড়ইতলা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে গোপালগঞ্জ 1 আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম সহ উপস্থিত হন বিএনপি নেতাকর্মীরা, ছিলেন স্থানীয়রাও। ভোর থেকে ব্যানার, ফেস্টুন আর বাদ্যযন্ত্র নিয়ে রাস্তার দুই পাশে অপেক্ষা করতে থাকেন হাজার হাজার মানুষ। এ সময় গাড়ির ভেতর থেকে দুই হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সহ 8 বিভাগে শুক্রবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকবে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে মহানগরবাসী। সোমবার সকাল 9:30টার পর থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে এখনও অব্যাহত রয়েছে। অতিবৃষ্টির ফলে রাজধানীর রাজারবাগ, মালিবাগ, শান্তিনগর ও পল্টন এলাকা সহ শহরের বেশ কিছু প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়। এতে ব্যক্তিগত গাড়ি ও ব্যাটারি চালিত অটোরিকশা বিকল হয়ে সড়কে ধীর গতি সহ তীব্র যানজটের সৃষ্টি হয়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা আর খেটে খাওয়া মানুষ। একই সঙ্গে জলাবদ্ধতার কারণে যানবাহনের অভাবে অফিসগামী কর্মজীবী মানুষও ভোগান্তিতে পড়েছেন। এদিকে আবহাওয়া অফিস আগামী 120 ঘন্টার পূর্বাভাসে জানিয়েছে, আগামী 5 দিন থেমে থেমে বৃষ্টির প্রবণতা সহ দমকা হাওয়া ও ঝড় অব্যাহত থাকবে। চট্টগ্রামের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে ধীর গতিতে পানি নামতে শুরু করেছে। বিভিন্ন উপজেলায় এখনো পানিবন্দী 6 লাখেরও বেশি মানুষ। কোথাও বাড়িঘর ধসে পড়েছে, কোথাও ধসে গেছে রাস্তাঘাট, নষ্ট হয়ে গেছে সবজি ক্ষেত, ফসলি জমি, মাছের প্রজেক্ট ও পোল্ট্রি খামার। খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো স্বাভাবিক হয়নি দীঘিনালায়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় 6 লাখেরও বেশি মানুষ এখনও পানিবন্দী। 5 জুলাই থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালীর অনেক জায়গা প্লাবিত হয়। এ বন্যায় চট্টগ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। তবে বৃষ্টি আর সাঙ্গু ও ডলু নদী দিয়ে উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যার পানি কমছে কিছুটা ধীর গতিতে। বন্যার্ত মানুষের মাঝে সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যোগ দিয়েছে সেনাবাহিনীও। পাহাড়ের পানিগুলো এখানে ডল নামিয়ে গেছে, আর সঙ্গে নদীর ডোলাহাল, এগুলো বিপজ্জনক, ওগুলো ছিঁড়ে গেছে। মানুষের বাড়িঘর একটাও নেই, এই সবগুলো পানিতে ডুবেছে। খাওয়া দাওয়ার খুব সমস্যা। বাড়ি ডুবে গেছে, তার রাস্তাঘাট ডুবে গেছে। সাইক্লোন সেন্টারে ছিল 2 দিন, গরু ছাগল বেশি নিয়েছে পানিতে।
খাগড়াছড়ির জেলা সদরে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দীঘিনালা উপজেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এখনও 50টি পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। পানিবন্দী কয়েক হাজার পরিবার 6 দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছে। জেলায় 12টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। গত দুদিন বৃষ্টি না হয় রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বড়কল উপজেলার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। বাঘাইছড়ির কাঁচালং নদী ও রাইংখং নদীর পানি কমার সঙ্গে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। বান্দরবানে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় বাসাবাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইখংছড়িতে। মৎস্য চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে পুকুর ও জলাশয় বন্যার পানিতে ডুবে যাওয়ায়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। টানা ভারী বৃষ্টিতে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ঢাকার পাশে সাভার পৌরসভার বিভিন্ন এলাকাও তলিয়ে গেছে। সাভারের ব্যাংক কলোনি, তালবাগ, করল রোড, মধ্যপাড়া, আড়াপাড়া, সবুজবাগ, ছায়াবিথি সহ বিভিন্ন পাড়া মহল্লায় থই থই করছে পানি। এতে চরম দুর্ভোগে শিক্ষার্থী সহ স্থানীয়রা। পানি ঢুকে পড়ে দোকানপাটেও। স্থানীয়দের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে এই সমস্যা চলতে থাকলেও স্থায়ী সমাধান হয়নি। এদিকে বগুড়ায় অতিবৃষ্টির কারণে সড়কের প্রধান সড়ক সহ বিভিন্ন আবাসিক এলাকা পানিতে তলিয়ে গেছে। চরম দুর্ভোগে জনজীবন। দুপুর থেকে বৃষ্টির পানি জমে শহরের খান্দার, মালগ্রাম, বাদুরতলা, সেউজগাড়ি, ফুলতলা, সাতমাথা সহ বিভিন্ন এলাকায় হাঁটু পানি জমে গেছে। কোথাও কোথাও ড্রেন উপচে রাস্তায় পানি উঠে নোংরা পরিবেশ তৈরি হয়েছে। চট্টগ্রামে দুর্গত বিভিন্ন উপজেলায় সাপের উপদ্রবে তৈরি হয়েছে নতুন সংঘাত। এরই মধ্যে 85 জনকে সাপে কেটেছে। বিষধর সাপে কাটা ও 3 জনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বন্যার কারণে আশ্রয়কেন্দ্র ও বসতবাড়িতে সাপে কাটার ঘটনা বেড়েছে জানিয়ে সবাইকে সচেতন থাকার কথা বলেন তিনি। তবে আশ্বস্ত করেন, বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনমের ব্যবস্থা করা হয়েছে। সাপে কাটলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। অনেকে আহত হয়েছে সাপের কামড়ে। এই পর্যন্ত আমরা 85 জনকে আমাদেরকে রিপোর্ট হয়েছে। 85 জনের, বিশেষ করে বোয়ালখালী, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী এবং অন্যান্য উপজেলা আছে। তবে আল্লাহর রহমতে এই সমস্ত সাপগুলো অনেক ক্ষেত্রে কম বিষাক্ত ছিল এবং আমাদের যেগুলো খারাপ ছিল সেগুলোকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে, ভ্যাকসিন দিয়ে আমরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল রেফার করেছি। আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট ভ্যাকসিন, অ্যান্টিভেনম মজুদ আছে। আমরা গতকালকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে 300 ভায়াল আবার অতিরিক্ত দিয়েছেন। এ পর্যন্ত আমাদের 1100 ভায়াল মতো মজুদ আছে। দেশের বন্যা কবলিত 11 জেলায় স্বাস্থ্য সেবা দিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পানি শোধনের পর্যাপ্ত ট্যাবলেট, স্যালাইন এবং সাপের কামড়ের চিকিৎসায় পর্যাপ্ত অ্যান্টিভেনম জেলা পর্যায়ে স্টক রাখার তথ্য নিশ্চিত করেন মন্ত্রী। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আক্রান্ত দেশের অন্তত 11টি জেলা। এসব জেলায় বন্যাকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের পদক্ষেপ জানাতে সোমবার সচিবালয়ে ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী। ব্রিফিংয়ে জানান, বন্যাপীড়িত এলাকায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। পানিবাহিত রোগের চিকিৎসায় টিম ওষুধ প্রস্তুত রাখার কথাও জানান তিনি। পানি নামতে শুরু করেছে, এর মধ্যে এখনো কলেরার তেমন কোনো খবর আমরা পাইনি। যদি হয় আমাদের টিম প্রস্তুত আছে, আমাদের ওষুধ প্রস্তুত আছে। আমরা ঝাঁপিয়ে পড়ব, প্রয়োজনে আমরা এখান থেকে চলে যাব, ওখানে গিয়ে সরেজমিনি থেকে আমরা সুচিকিৎসার ব্যবস্থা করব। কোনো গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যদি কেউ সাপে কাটে, ইমিডিয়েটলি যেন উপরে ভাত দিয়ে যাতে হসপিটালে নিয়ে আসে। আমাদের বর্তমানে 1000 ভায়াল স্নেক ভেনম আছে। সবচেয়ে আনন্দিত হবেন যে আমরা মাঠ পর্যায়ে এমনভাবে প্রিপারেশন নিয়েছি, 21000 ভায়াল আমরা মাঠ পর্যায়ে রেখেছি। এ সময় রাজধানীর আদ্দিন হাসপাতাল প্রসঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, আদ্দিনের ব্যাপারে সিদ্ধান্ত থেকে এখন পর্যন্ত সরকার সরে আসেনি। হাসপাতালটি পুনঃপরিদর্শনের জন্য একটি আবেদন করার তথ্য দেন। আমি এখন পর্যন্ত সরে আসিনি, বাট ইটস এ কান্ট্রি। আইসিইউ ইউনিটের দরজা, জানলা ভাঙ্গা টাঙ্গা এগুলি পাঠাইতেছে আমাদের ভিডিও। তারা ভেন্টিলেশনের সিস্টেম করতেছে। তারা একটা দরখাস্ত আমাদেরকে দিয়েছে পুনর্দর্শনের জন্য। আমরা আজকে বসবো, আমরা পরিদর্শন করব। পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেক a decision, any kind of decision government might take.
ক্ষতিপূরণের পাশাপাশি 8 দিন হাসপাতালের বিরুদ্ধে ভুক্তভোগীদের করা মামলার কার্যক্রম চলবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, চট্টগ্রামের সকল স্লুইস গেট সচল হলে জলাবদ্ধতা অনেকটা কমে আসবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থা কাজ করছে। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের নির্মিত 21টি স্লুইস গেট নির্মাণের অগ্রগতি এবং রেগুলেটরগুলো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় জানানো হয়, এরই মধ্যে প্রকল্পের 95% কাজ শেষ হয়েছে। এ সময় আগামী 1 বছরের মধ্যে বাকি কাজ সম্পন্ন ও রেগুলেটরগুলো সিটি কর্পোরেশনকে পরিচালনার ভার বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, বন্যায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের ঘরবাড়ি মেরামতে সরকার সহায়তা দেবে। সেই সঙ্গে যাদের ফসলি জমি, মাছের ঘের সহ ক্ষতিগ্রস্ত উপার্জনের খাতগুলো স্বাভাবিক করতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে। সোমবার চট্টগ্রামের বন্যা কবলিত সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে তিনি কথা বলেন। প্রকল্পগুলো বাস্তবায়ন করে আমরা চট্টগ্রামবাসীকে এমন একটি সিটি কর্পোরেশন আমরা উপহার দিতে চাই, সেটা চট্টগ্রাম মানুষের কাছে ইতিহাস তৈরি হয়ে থাকে এবং চট্টগ্রাম মানুষ যেন কখনোই জলবদ্ধতা নিয়ে যেন তারা কখনোই কোনো শঙ্কায় না থাকে। এই মুহূর্তে আসলে আমাদের মূল ফোকাস হচ্ছে রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন। আমরা দুর্গত মানুষকে উদ্ধার করতে চাই এবং আমরা তাদের মুখে খাবার পৌঁছে দিতে চাই। পানি নেমে যাবার পরে আমরা পুনর্বাসনে মনোযোগ দেব। কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে 2024 সালের 13 জুলাই ছিল একটি গুরুত্বপূর্ণ দিন। বড় ধরনের সংঘর্ষ না হলেও আন্দোলনের নতুন কৌশল বিস্তৃত হয় দেশের বিভিন্ন অঞ্চলে। রাজশাহীতে রেলপথ অবরোধ, ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়কারীদের সংবাদ সম্মেলন, মামলা ও হয়রানির অভিযোগ এবং সব মিলিয়ে 13 জুলাই তৈরি হয় পরবর্তী কয়েকদিনের উত্তাল পরিস্থিতির ভিত্তি। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। 13 জুলাই সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের কর্মসূচি আরও জোরালো হয়। শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে আন্দোলন মূলত ক্যাম্পাস ও সড়কে সীমাবদ্ধ থাকলেও রেলপথ অবরোধের মাধ্যমে তা নতুন মাত্রা পায়। এদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা আসে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আন্দোলন দমাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তারা স্পষ্ট ভাষায় বলেন, এসব পদক্ষেপে আন্দোলন থামবে না, বরং আরও সংগঠিতভাবে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আগামীকাল আমরা গণপদযাত্রায় অংশগ্রহণ করব। সংবাদ সম্মেলন থেকে আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণাও আসে। সমন্বয়কারীরা জানান, শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় একই দাবিতে আন্দোলন জোরদার করা হবে। ক্রমেই স্পষ্ট হতে থাকে কোটা সংস্কার আন্দোলন একটি জাতীয় আন্দোলনের রূপ নিচ্ছে। ফ্যাসিস্ট সরকারের দমনপীড়ন আর নানাভাবে ভয়ভীতি দেখানো সরকারের মন্ত্রীদের রক্তচক্ষু এসব জুলাইয়ের মাঝামাঝি এসে বাড়তে থাকে। তবে দুর্দমনীয় ছাত্ররা শুধু তাদের অবস্থানে অনড়ি ছিলেন না, আন্দোলনকে বেগবান করতে নিতে থাকেন নানা কৌশল। তাই 13 জুলাইকে কোটা সংস্কার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই দেখা হয়। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। নওগাঁর মহাদেবপুর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সাফাপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকার তাদের বাড়ি থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, ভোর 4টার দিকে নিহতদের ছেলে মুক্তার হোসেন তাদের খবর দিলে ওই বাড়িতে গিয়ে খাটের উপর দুজনের মরদেহ দেখতে পান তারা। স্থানীয়দের সন্দেহ, ছেলে মুক্তার নেশার টাকা না পেয়ে বাবা মাকে হত্যা করেছে। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে খুলনার হরিণটানা থানা এলাকার রেল ব্রিজ ব্লু অয়েল আবাসিক এলাকার মুরাদ মোল্লার বাড়ির সামনে মাটি খুঁড়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সোমবার সকালে স্বামীর মারধরের অভিযোগ নিয়ে ফাল্গুনী খাতুন থানায় গিয়ে নিখোঁজ মারুফাকে হত্যার বিষয়ে তথ্য দেন। মৃত ব্যক্তির ইজি বাইক ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক দুজন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা এক যাত্রীর কাছ থেকে 2 কেজি 160 গ্রাম অলংকার ও গলিত স্বর্ণ উদ্ধার করেছে এনএসআই এবং ডিজিএফআই, যার বাজার মূল্য 3,56 লাখ টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, সোমবার সকাল 9:40 দুবাই থেকে আসা ফ্লাইট দুবাই ফ্লাইট FZ463 এর যাত্রী মীর সরাইয়ের মোহাম্মদ শহীদুল আলম চৌধুরীর পায়জামার বেল্টের স্থান ও অন্তর্বাসের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় 2 কেজি 160 গ্রাম স্বর্ণের অলংকার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। শহীদুল আলম চৌধুরী চট্টগ্রামের মীর সরাই এলাকার বাসিন্দা। উদ্ধার করা স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ শামীম সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। জেলার সীতাকুণ্ড থানা এলাকা থেকে গত রাতে গ্রেপ্তার করা হয় মহানগরীর পাহাড়তলী এলাকার রিফাত হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ শামীম ও 2 নম্বর আসামি মোহাম্মদ সাজ্জাদ আলম শুভকে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অপর 2 আসামি মারুফ ও সুমনকে হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, মহানগরীর পাহাড়তলী থানার আব্দুপাড়া এলাকার বাসিন্দা ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ রিফাতকে সাজ্জাদ আলম শুভ গত 23 জুন বাসা থেকে কৌশলে ডেকে নিয়ে যায়। পরে পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী 11 নম্বর ওয়ার্ডের একটি রাস্তায় অন্য সহযোগীরা মিলে ভিকটিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় রিফাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনি মারা গেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে 3 জনকে এজাহার নামীয় এবং 2-3 জনকে অজ্ঞাতনামা আসামি করে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আধুনিকায়নের অংশ হিসেবে দেশের প্রথম ক্যাশলেস কারা ব্যবস্থাপনা চালু হয়েছে মুন্সিগঞ্জের জেল কারাগারে। এখন আর কষ্ট করে বন্দীদেরকে টাকা পাঠাতে জেলখানায় ছুটে আসতে হবে না স্বজনদের। ব্যাংক বিকাশ বা রকেটের মাধ্যমে বন্দীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তিতে। অনলাইন ভিত্তিক ক্যাশলেস পদ্ধতিতে বন্দীরা ক্যান্টিনেও লেনদেন করতে পারবে। সোনিয়া হাবিব লাবণীর তথ্য ও ছবিতে বিস্তারিত। বন্দীদের নিরাপত্তা, অবস্থান শনাক্তকরণ ও লেনদেন ব্যবস্থায় পরিবর্তন এনেছে সরকার। কারা ব্যবস্থাপনায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তির মাধ্যমে কারাগারে বন্দীদের অবস্থান শনাক্ত করা সহ ওয়ার্ডে ওয়ার্ডে গণনা নিশ্চিত করা হচ্ছে। আগে স্বজনদের পিসির মাধ্যমে পাঠানো টাকা ঠিকভাবে বুঝে পেতেন না বন্দীরা। পিসির সেই টাকা ক্যান্টিনে জমা হলে বন্দীরা কিছু কিনে খেতে পারতেন। বন্দীদের জামিনের পর অ্যাকাউন্টে টাকা থাকলে তাও উঠিয়ে নেওয়া যাবে এই পদ্ধতির সুবাদে। হাতে একটা ব্রেসলেট থাকবো, ওই ব্রেসলেট থেকে যদি কোনো সামান ক্রয় করে টাচ করব, টাকা গাইডা নেবো, বাকি টাকা ওই ব্রেসলেটে থাকবো। তো যদি আসামি যদি জামিন হয়ে যায়, ওই গেট থেকেও টাকা উঠে নিতে পারবো। বাড়িতে গেলে অ্যাকাউন্ট থেকে বিকাশ থেকে ওই বাকি টাকাটা উঠে নিতে পারবো। ঘড়ির মতন একটা জিনিস এরকম ধরবে, আপনি যত টাকা খরচ করবেন তত টাকা কাটবে, যত টাকা থাকবে আপনি যাবার সময় আসামিটা ওই টাকাটা রিটার্ন পাবে। ঠিক আছে, এই সিস্টেমটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। নতুন এই ব্যবস্থার ভালো আরও নানা দিক সম্পর্কে জানালেন জেলার। ফ্রিকোয়েন্সি সিস্টেম, যার মাধ্যমে আপনার বন্দীকে ট্র্যাকিং করা থেকে শুরু করে তাদের এই ব্রেসলেটের মাধ্যমে তারা হাতে পড়ে থাকবে, ব্রেসলেটটা তার থেকে তারা কেনাকাটা করতে পারবে অনলাইন সিস্টেমে। এবং তারা যখন জামিন চলে যাবে, তার অ্যাকাউন্টে যে টাকাটা জমা থাকবে, তার খরচের বাইরে যে অতিরিক্ত টাকা থাকবে, সেই টাকাগুলি সে একই পদ্ধতিতে বাইরে থেকে সে ব্যাংক থেকে বলেন বা বিকাশ, রকেট যে সিস্টেমগুলি আছে আমাদের দেশে, সেখান থেকে সেগুলি ক্যাশ হিসেবে নিয়ে নিতে পারবে। এদিকে আগের মতো সপ্তাহে একবার বন্দির সাথে সাক্ষাতের পদ্ধতি চালুর দাবি স্বজনদের। দেখার জন্য 15 দিন, মাসে 2 দিন, এমন করা হোক 5 দিন দেখা যায়, 5 দিন করা হোক। 15 দিনে একদিন সাক্ষাৎ, এটা অনেক দেরি হয়ে যায়। মানুষের বিপদ আপদ আছে, মানুষের লোক মারা যায়, 7 দিনে একদিন দিতে পারে, কিন্তু 15 দিন তো অনেক বেশি হয়। দেখা গেল আমার মা আসলো, আমার ভাইকে আমি এখন দেখতে যাব, কিন্তু আমি পারতাছি না। আসামিরা যদি মনে করেন সপ্তাহে একবার দেখতে দিত, তাহলে এটা অনেক ভালো হতো। 8 দিন 9 দিন, এই 7 দিন এরকম পর দেখতাম না, এটা দেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বন্যা কবলিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদি এলাকায় 100 ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে কোস্টগার্ড। এছাড়া দুর্গম উপকূলীয় অঞ্চলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে বাংলাদেশ কোস্টগার্ডের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যা দুর্গত মানুষের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান। খাগড়াছড়ির দিঘিনালার মেরুং ইউনিয়নে বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পার্বত্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপির পাবনা জেলা শাখা। পাবনা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির পাবনা জেলা শাখা সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। আশুলিয়ায় স্থায়ী জলাবদ্ধতা থেকে বাঁচতে কার্যকর ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে শ্রীপুর এলাকায় এই মানববন্ধন হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের নানা অব্যবস্থাপনার কারণে বর্ষা এলেই অবর্ণনীয় দুর্ভোগে পড়েন তারা। দুর্ভোগ কমাতে কোনো প্রতিকার মিলে না, তাই জলাবদ্ধতা নিরসনে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান স্থানীয়রা। রংপুরে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১০০ উপকারভোগীর হাতে ৫০,০০০ টাকা করে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাতক্ষীরায় দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। রিশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে এই কর্মসূচিতে ১০০ জন হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। উপস্থিত ছিলেন রিশিল্পী ইন্টারন্যাশনালের পরিচালক সৈয়দ মোহাম্মদ খালেদ। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জনসমর্থনে দেশ এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। বরিশাল বাবুগঞ্জের বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন। ঢাকা সহ ৮ বিভাগে আরও কয়েকদিন বৃষ্টির আভাস। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পানি কমতে থাকলেও চরম দুর্গতিতে ৬ লক্ষাধিক মানুষ। দুর্গত কিছু এলাকায় সাপের উপদ্রব, চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ আছে, অভয় দিয়ে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।